আসসালামু আলাইকুম। দর্শনী মডেল কলেজের অনলাইন ক্লাসে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ কিবিয়া ভুইয়া। আজকে যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সার্কিট অ্যানালাইসিস। গত ক্লাসে সার্কিট অ্যানালাইসিস নিয়ে কথা বলেছিলাম। তো সার্কিট অ্যানালাইসিস নিয়ে নরমাল কিছু তুলরূপ দেখিয়েছিলাম, একটা তুলরূপ দেখিয়েছিলাম, শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায় জিনিসগুলো একটু বুঝিয়েছিলাম। তো আজকে যে জিনিসটা দেখাবো, সার্কিট অ্যানালাইসিস কীভাবে খুব অল্প সময়ে বিন্দু হিসাবের মাধ্যমে সার্কিট অ্যানালাইসিসটা করা যায়, তুল্যরূপ নির্ণয় করা যায়। খুব সহজ একটা পদ্ধতি। এমসিকিউতে তোমাদের এইটা খুব কাজে লাগবে, এই সবটা খুব কাজে লাগবে। অথবা তোমরা যদি এডমিশন টেস্টে তোমরা সবাই আশা করি পার্টিসিপেট করবে, তো এডমিশন টেস্টে খুব অনেক কম সময় থাকে, খুব অল্প সময় থাকে। অল্প সময়ে তুমি যখন বেশি আনসার করতে চাও তখন তোমাকে কিছু শর্ট টেকনিক অবলম্বন করতে হবে। তো আমি এখন এরকম কিছু একটা শর্ট টেকনিক দেখাচ্ছি। তো এটা একটা বড় সার্কিট দেখতে পাচ্ছ তোমরা, মোটামুটি একটা হিজিবিজি একটা সার্কিট দেখতে পাচ্ছ, ঘন আকৃতির একটা সার্কিট। তো এই সার্কিটটা সলভ করার আগে আমি কিছু ছোট সার্কিট নিয়ে কথা বলি। মনে করো এখান থেকে একটা সার্কিটের যাত্রাপথ প্রবাহ শুরু হয়েছে। তো এখানে শুরু হওয়ার পরে এখানে নর্মালি আমরা বুঝতে পারছি এখানে ভাগ হয়েছে, দুইটা ভাগে বিভক্ত হয়েছে। একটা হয়তো বা I1 একটা I2, এখানে ছিল I, আবার এখানে এসে I হয়ে গিয়েছে। এখন এই সার্কিটটা খুব সহজে নর্মালি সলভ করা যায়। তারপরও বিন্দু হিসাবে দেখানোর জন্য এই সার্কিটটা একটু সলভ করে দেখাচ্ছি। বিন্দু হিসেবে নিয়মটা হচ্ছে, তোমরা একটা খাতায় লিখে নিতে পারো। বিন্দু হিসাব আমার যখন তড়িৎ প্রবাহ শুরু করে, এখানে মনে করো একটা বিন্দু দিলাম, সেটা হচ্ছে A। এখন এই সার্কিটটার পথে যদি কোনো বাধা পায় বা কোনো রোধ পায়, রোধ পেলে পরেরটার A হতে পারবে না, পরেরটা হয়ে যাবে কোনো কিছু, সেটা B দিতে পারবে। আবার একটা সার্কিট এখান থেকে যাত্রা শুরু করেছে, এখানে এসে সে মাঝখানে কোনো বাধা পেল না, এখান থেকে আরেকটা পথ শুরু করলো। তুমি এই জায়গাটাকে এই ধরো, কারণ মাঝখানে কোনো বাধা পায় না। আমি আবার বলছি, যদি মাঝখানে বাধা পায় এ থাকলে বি হয়ে যাবে। আবার এখানে কোনো বাধা পায় না, এই জন্য এ রয়েছে। একটা সার্কিটে কোনো বাধা পেলে, বাধা পাওয়ার পরে একটা লেটার দ্বিতীয়বার লেখা যাবে না। একটু এই সার্কিটটা করে দেখে। এখানে মনে করো কোনো রোধ নাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই বিন্দুটা মনে করো হচ্ছে এ, এখানে কোনো বাধা পায় নাই, তাহলে এই বিন্দুটা কি হবে? এ। এখানে এ হলে এখানে কি হবে? এ। এখানে যদি এ হয়, এখানে কি এ হতে পারবে? এ হতে পারবে না। কারণ কি? এখানে মাঝখানে একটা রোধ আছে। তাহলে এটা ধরো বি। এটা যদি বি হয়, এখানে কি বি হতে পারবে? হতে পারবে না। কেন? কারণ মাঝখানে কি আছে? রোধ আছে। এখানে আমি ইচ্ছা করলে এ লিখতে পারবো না, কারণ এ একবার লেখা হয়ে গেছে। তাহলে এখানে লিখবো হচ্ছে সি। এটা যদি সি হয়, এটা কি? সি। এটা যদি সি হয়, এটা কি? সি। তার মাঝখানে কোনো বাধা নেই। এখন দেখো, এটা যদি সি হয়, এটা আমরা লিখলাম কি? সি। এখন এদিক থেকে আসো, এটা এ, এটা এ হলে এটা কি? এ। বাধা নাই। এটা এ হলে এটাকে বি লিখতে পারবা? বি লিখতে পারবা না। তাহলে এটা কি লিখতে হবে? যে সি লিখে ফেলেছো, এখানে লিখে হচ্ছে ডি। এদিক থেকে আসলে একই জিনিস লিখতে হইতো, ডি লিখতে হইতো, এ বা সি কোনো কিছু লেখা যাবে। এখন দেখো, এরকম এ বি একই সার্কিটের মধ্যে যদি এরকম আরেকটা জায়গা থাকে এ বি, তাহলে এই দুইটা লাইন সমান্তরাল সমবায় আছে। তাহলে দেখো, এখানে এ বি, এখানে এ ডি, এখানে বি সি, এখানে ডি সি, বাকিগুলি কিসে আছে? শ্রেণী সমবায়। তাহলে এতটুকু বুঝতে পারতেছো যে এখানে আপাতত দৃষ্টিতে বিন্দু হিসেবে কোনো সমান্তরাল সমবায় নাই, শ্রেণী সমবায় আছে। তাহলে এই বি সি এরা যদি শ্রেণী সমবায় থাকে, এদেরকে আমি একটা করে ফেলি। যদি প্রত্যেকে 10-10 করে থাকতো, তাহলে একটা হয়ে যেত, 20 হইতো। তো নতুনটা মনে করে হচ্ছে একটা লাইন হলো, সেটা বি বা বি প্রাইম। এখানেও মনে করে হচ্ছে ডিডি, এটা একটা লাইন হয়ে গেল।
শ্রেণী সমবায় করার পরে এটা হলো আরেকটা, এটা হলো ডি প্রাইম। এখন দেখো এই রোধের দুই প্রান্ত কি, এ সি, এই রোধের দুই প্রান্ত কি, এ সি। তার মানে এই দুইটা কিসে আছে, সমান্তরাল সমবায় আছে। প্রথম আগে কি করতে হয়েছে, শ্রেণীতে করতে হয়েছে, শ্রেণীতে করার পরে এখন দুইটা কিসে আছে, সমান্তরাল সমবায় আছে। এখন দেখো এই দুইটা সমান্তরাল সমবায় যেহেতু আছে, যে সমান্তরাল সমবায় করার পরে কি হবে, এখানে একটা লাইন হয়ে যাবে, তখন এটার এটা কিসে আছে, শ্রেণীতে আছে, খুব সহজে এটা করে ফেলা যায়। এখন দেখো এই সার্কিটটা আমরা মান দিয়ে সলভ করি। যারা এখনো বুঝতে পারতেছে না বিন্দু হিসেবে, তারা একটু দেখো আবার। এটা প্রত্যেকটা মান মনে করো 10 ওহম, সরি এখানে একটু রেজিস্ট্যান্স হবে 10 ওহম 10 ওহম। আমরা বিন্দু হিসাব দিয়ে খুব সহজে এটা করে ফেলবো। এখান থেকে যাত্রা শুরু করেছে, এটা যদি এ হয় এটা কি এ, এখানে যদি এ হয় এখানে কি হবে এ, এখানেও যদি এ হয় এখানে কি হবে এ, ওর মাঝখানে কোনো বাধা নাই। এখানে এ হলে এখানে কি এ হতে পারবে, এ হতে পারবে না, আর মাঝখানে কি আছে, বাধা আছে। বি, এটা যদি বি হয় এটা কি বি, এটা যদি বি হয় এটা কি, এই যে এখানে দেখো ওভারল্যাপ করে গেছে, উপর দিয়ে এরকম যদি চিহ্ন দেওয়া থাকে তাহলে বুঝতে হবে যে একটা তারের সাথে একটা তারের সংঘর্ষ ঘটে নাই, উপর দিয়ে ওভারল্যাপ করে গেছে। তাহলে এটা যদি বি হয় এখানে এখানে এসে পৌঁছেছে, এটা কি হবে সি, এটা সি হলে এটা কি হবে সি, এটা যদি সি হয় এখানে মাঝখানে বাধা আছে, এটা কি হবে ডি, এটা যদি কি হয় এখানে কি হবে ডি। তার মানে দেখো এখানে এ ডি এই দুটো কিসে আছে, সমান্তরালে। তাহলে 1/RP1 সমান লিখতে পারি 1/10 প্লাস 1/10, মানে এই দুটো সমান্তরাল আছে। কারণ কি এডি দুইটা দুই প্রান্ত বিন্দু একই, তাহলে এই দুটাকে করলে একটা মান পাবো আমরা। আবার দেখো এখানে এ বি এই দুটোর কি দুই প্রান্ত একই, তাহলে এখানে আমরা RP2 করতে পারবো 1/10 প্লাস 1/10, এখানে একটা মান পাবো। সেম ভাবে এখানে দেখো বিসি, এখানে রোধের দুই প্রান্ত এক, তাহলে এই দুইটাও কিসে আছে, সমান্তরাল সমবায় আছে। তাহলে এই দুইটার মান কি হবে, সেম ভাবে 1/RP3 1/10 প্লাস 1/10, RP4 টাও একই হবে, কারণ ডিসি রোধের দুই প্রান্ত একই আছে। তাহলে RP4 এর মানটাও কি হবে, আগেগুলোতে যা হয়েছে এখানেও তাই হবে। এখন প্রত্যেকটা আমি RP1 RP2 RP3 RP4 এরকম মান পাবো। মান পাওয়ার পরে এখানে সার্কিটটা কিরকম হয়ে যাবে, সার্কিটটা বোঝাই যাচ্ছে তখন একটা সবগুলো একটা শ্রেণী সমবায় চলে আসবে, সার্কিটটা তখন হবে এরকম। টোটালটা একটা শ্রেণী সমবায়ে চলে আসবে এবং সবগুলি রাস্তা কি এক, এবং সবগুলি যোগ করে এলে আমি ফাইনাল যে রেজাল্টটা সেটা পেয়ে যাব। আশা করি তোমরা বিন্দু হিসাবের মাধ্যমে এই সার্কিট অ্যানালাইসিস খুব সহজেই করতে পারবে। এখন আমি যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কিরশফের সূত্র, বা কিরশফ কি বলেছেন বা কারশফ ল বলে অনেকে, এক একজন এক একভাবে বলে। কিরশফ ল বা কারশফের সূত্র, কারশফের দুইটা সূত্র আছে, একটা হচ্ছে কারেন্টের সূত্র, একটা হচ্ছে ভোল্টেজের সূত্র। তো ভোল্টেজের সূত্র জানাটা গিয়ে আমরা কারেন্টের সূত্রটা দেখি, এটা হচ্ছে KCL, এটা হচ্ছে KVL। KCLটা হচ্ছে কারশফস কারেন্ট ল, সেটা কিরকম, কারশফ কারেন্ট লতে বলা আছে কোনো বিন্দুর সাপেক্ষে তড়িৎ প্রবাহের বীজগাণিতিক যোগফল 0। এখন মনে করো বিন্দু কোথায়, এখানে একটা বিন্দু নিলাম ও বিন্দু,
বিন্দুতে I1 পরিমাণ কারেন্ট ঢুকছে, ও বিন্দু থেকে মনে করো I2 পরিমাণ কারেন্ট বের হয়ে যাচ্ছে, আবার এখানে I3 পরিমাণ কারেন্ট ঢুকছে, আবার মনে করো I4 পরিমাণ কারেন্টও ঢুকছে। আমার দেখো এখানে ঢুকছে কারা কারা, কারেন্ট এই বিন্দুতে ঢুকছে কারা কারা, I1 ঢুকতেছে, I3 ঢুকতেছে, I4 ঢুকতেছে। ভালো কথা, তাদেরকে আমি একসাথে রাখি, I1 প্লাস I3 প্লাস I4 সমান সমান লিখলাম I2, যেটা বের হয়ে যাচ্ছে। আর কথা হচ্ছে স্যার সমান সমান লিখলেন কেন, এখানে তো তিনটা তড়িৎ প্রবাহ দেখাচ্ছে আর এখানে একটা তড়িৎ প্রবাহ। আমার কথা হচ্ছে এখানে এই বিদ্যুতে কোনো তড়িৎ স্থির থাকবে না, কোনো বিদ্যুৎ বা তড়িৎ স্থির থাকবে না। যে পরিমাণ তড়িৎ এই বিন্দুতে ঢুকতেছে সেই পরিমাণ তড়িৎ এই বিন্দু দিয়ে বের হয়ে যাবে। এই তিনটা লাইন দিয়ে যদি আমার 5 এম্পিয়ার কারেন্ট ঢুকে, মনে করো I1 দিয়ে ঢুকলো 2 এম্পিয়ার, I4 দিয়ে ঢুকলো হচ্ছে I1 I3 4, হ্যাঁ 2 এম্পিয়ার, এখানে ঢুকলো হচ্ছে 1 এম্পিয়ার। এই তিনটা দিয়ে ঢুকলো কত এম্পিয়ার, 5 এম্পিয়ার, 2 2 4 1 5। এই I2 একটা লাইন দিয়ে এই 5 এম্পিয়ার কারেন্ট বের হয়ে যাবে। তার মানে এটা সমান আমরা এটা লিখতে পারি। এখন যদি এটা বাম পাশে নিয়ে আসি, I1 প্লাস I3 প্লাস I4 মাইনাস I2 ইকুয়াল টু 0। এটা আমরা এভাবেও লিখতে পারি, I1 প্লাস I3 প্লাস I4 প্লাস মাইনাস I2 ইকুয়াল টু 0। মাইনাস কেন লিখলাম, কারণ হচ্ছে আমার বলেছে তড়িৎ প্রবাহের বীজগাণিতিক যোগফল 0, যেহেতু এটা অপোজিট লাইন, এটা মাইনাস হয়েছে, তাহলে আমরা বলতেই পারি যে সবগুলি যোগফল বা সবগুলি সামেশন কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে কোনো বিন্দুর সাপেক্ষে তড়িৎ প্রবাহের সামগ্রিক যে বীজগাণিতিক যোগফল সেটা কি হয়ে যায়, 0 হয়ে যায়। এবং এটাই ছিল কারশফের কারেন্ট ল। আমরা আরো একটা एग्जांपल দেই। এখানে একটা বিন্দু আছে, সেই বিন্দু হচ্ছে এ বিন্দু। আমাকে যদি বলা হয় এই বিন্দুর সাপেক্ষে কারশফের কারেন্ট ল এক্সপ্লেইন করো, তো এই বিন্দুর সাপেক্ষে কারশফের কারেন্ট ল এক্সপ্লেইন করতে হলে যেটা আমার লাগবে সেটা হচ্ছে ঢুকতেছে কি I আর বের হয়ে যাচ্ছে কি I1 আর I2। এখান থেকে লিখতে পারি আমরা I ইকুয়াল টু I1 প্লাস I2। তো আমরা কারশফের কারেন্ট ল বিভিন্ন বীজগাণিতিক যখন ম্যাথ করব, গাণিতিক সমস্যাগুলি করব, তখন কারশফের সূত্র খুব বেশি লাগবে এবং এই হিসাবটা জানা দরকার আছে। তো এই জিনিসটা তোমরা খুব ভালো করে জানবে। এখন যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কারশফের ভোল্টেজ ল, KVL। অনেক সময় দেখবা কোনো জটিল সার্কিট থাকে, জটিল সার্কিট এরকম একটা সার্কিট আছে, যে কোন জায়গা থেকে তড়িৎ প্রবাহ শুরু হয়েছে সেটা কোনো হিসাব নাই, আবার এখানে তড়িৎচালক কোষও দেওয়া আছে 3টা। এখন এই জিনিসগুলো আমরা কিভাবে করব, কোন দিকে তড়িৎ প্রবাহ যাচ্ছে, আমার টোটাল I1 I2 I3 থাকলে এগুলির মান কিরকম হবে সেটা আমরা কিভাবে ডিনোট করব। তো এখানে মনে করেন একটা সার্কিট আছে, যে সার্কিটে তড়িৎচালক কোষ হচ্ছে 3টা। এই ক্ষেত্রে যখন জটিল সার্কিট থাকে, এই জটিল সার্কিটগুলি সলভ করার জন্য আমাদের কারশফের ভোল্টেজগুলো থাকে। ভোল্টেজ একটা কথা আছে, সেটা হচ্ছে ভোল্টেজ। তো ভোল্টেজ দিয়ে হিসাব করবো আমরা। তো এই ধরনের সার্কিট হিসাব করার জন্য আমরা লুপ চিন্তা করতে হয়, A B C D। সহজ নিয়ম হচ্ছে যেদিক থেকে তড়িৎ প্রবাহ শুরু হয়, আমার কথা একটু বোঝার চেষ্টা করো, যেদিক থেকে তড়িৎ প্রবাহ শুরু হয়, প্রথমে যদি আমরা কোনো রোধ পাই, তড়িৎ প্রবাহের দিক দিয়ে প্রথমে রোধ পাই, রোধের প্রথম প্রান্তে একটা প্লাস দিব, পরের প্রান্তে একটা মাইনাস দিব। আমরা বলছি এখান থেকে তড়িৎ প্রবাহ শুরু হয়েছে, প্রথম প্রান্তে কি পেয়েছে, এটা রোধ পেয়েছে, রোধের প্রথম প্রান্তে কি দিব,
প্লাস, পরের প্রান্তে কি দিব মাইনাস। তুমি মাইনাসও দিতে পারো, কিন্তু পরেরটা কি দিবা প্লাস দিবা, কিন্তু মাইনাস দিলে আবার পরের জায়গায় একটু চেঞ্জ হবে, সেটা পরে বলতেছি। এখন এই লুপ এখান দিয়ে যাচ্ছে, এই দিয়ে যাওয়ার পরে এখানে রোধ পাইলো, এর প্রান্তে কি হবে প্লাস, এর প্রান্তে কি হবে মাইনাস, এদিক দিয়ে যাচ্ছে যেহেতু একটু চিহ্ন দেওয়া আছে, এদিকে কি হবে প্লাস, এদিকে কি হবে মাইনাস। আবার এটা চিন্তা করো, এদিক দিয়ে যাচ্ছে, এখানে প্লাস এখানে মাইনাস, এদিক দিয়ে যাচ্ছে, সেটা আগেও থাকতে পারে পরেও থাকতে পারে ইন্ডিকেটর, এখানে প্লাস এখানে মাইনাস। আমার রোধের কাজ শেষ। এখন আমরা যেটা দেখো ভোল্টেজ পরিচালক কোষের ক্ষেত্রে আমার কি চিহ্ন বসবে, বড় প্রান্ত প্লাস ছোট প্রান্ত মাইনাস, বড় প্রান্ত প্লাস ছোট প্রান্ত মাইনাস, বড় প্রান্ত প্লাস ছোট প্রান্ত মাইনাস। মানে মনে রাখবেন বড় ডান্ডা হইলেই প্লাস, বড় ডান্ডা হইলেই প্লাস। এখন দেখো আমরা লুপ চিন্তা করব, এরকম একটা লুপ চিন্তা করলাম। লুপটা কি হলো এ বি সি ডি এ লুপ, মানে এখান থেকে যাত্রা শুরু করে সে আবার এখানে এসেছে। ক্লিয়ার? এখন এই লুপের মধ্যে কাস্টমার ভোল্টেজটা অ্যাপ্লাই করবো আমরা। তো ভোল্টেজ সমান আমরা কি জানি ভি ইকুয়াল টু আই আর, ওমের সূত্র থেকে দেখে এসেছি। তো এখানে যদি আই থাকে এখানে কি হবে আই এর সাথে গুণ হবে, আর1 মনে করে এটা, এটা মনে করে R2, এটা R3, এটা মনে করে হচ্ছে R4, এটা R5। এখন আমরা তড়িৎ প্রবাহের এই দিক ভুলে যাব, এখন শুধু লুপ নিয়ে চিন্তা করবো এবং প্লাস মাইনাসটা মাথায় রাখবো। এ বি সি ডি এ, প্রথমে কি পেলো প্লাস। রোধের ক্ষেত্রে আমরা কি জানি আই আর, এখানে ভোল্টেজটা কি হবে I1 R1, প্রথমে যেটা পায় লোপে সেটাই চিন্তা করবো। যদি প্লাস পায় তাহলে এখানে প্লাস দিব, যদি মাইনাস পায় তাহলে কি দিব মাইনাস দেব। এদিক দিয়ে গেল, যাওয়ার পরে একটা পরিচালক কোষ পেল, এটা E1, এটা E2, এটা হচ্ছে E3। E2 তো নিজে একটা ভোল্টেজ, সেটার সাথে আই তো গুণ করা দরকার নাই, তাহলে এখানে কি হবে কিন্তু আগে প্লাস পেয়েছে প্লাস E2, এইটা যাবে, এটা I2 পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে, আগে কি পেয়েছে প্লাস, তাহলে এখানে কি দিব প্লাস I2 R2, আবার এদিক দিয়ে যাচ্ছে, ফার্স্টে কি পেয়েছে প্লাস, তাহলে এখানে কি হবে প্লাস I1 R3, এখানে তড়িৎ প্রবাহ দেওয়া থাকবে তোমার, এই দিয়ে ঘুরে যাচ্ছে, আবার এখানে ফার্স্টে কি পাইল মাইনাস, মাইনাস E1 ইজ ইকুয়াল টু 0। তার মানে হচ্ছে কোন লুপের ক্ষেত্রে কোন বদ্ধ বর্তনীতে আমার যেটা হয় তড়িৎ প্রবাহের যে সমগ্র যে সামগ্রিক যে বিভব আছে, তড়িৎ প্রবাহের যে সামগ্রিক বিভব আছে ভোল্টেজ আছে বা তড়িৎ প্রবাহ রোধের গুণফল এবং তড়িৎ চালক কোষের যে সমষ্টি আছে সেই সমষ্টির সামগ্রিকভাবে কত হবে শূন্য হবে। এটাই ছিল কার্শফের ভোল্টেজ ল। এখন এই জিনিসটা তুমি রিভার করতে পারো, I1 R1 প্লাস I2 R2 প্লাস I3 R3 ইজ ইকুয়াল টু E1 মাইনাস E2। আরেকটা জিনিস বলতে পারো, কোনো বর্তনীতে তড়িৎ প্রবাহ এবং তাদের রোধের গুণফলের যে সামগ্রিক সমষ্টি সেটা কি হবে তড়িৎ চালক কোষের সমান, তড়িৎ চালক কোষের সমষ্টির সমান। এখন এটাকে আমরা এভাবেও লিখতে পারি I1 R1 প্লাস I2 R2 প্লাস I3 R3 ইজ ইকুয়াল টু E1 প্লাস মাইনাস E2। আশা করি সবাই বুঝতে পেরেছো। এখানে দেখো একটা জিনিস, এখানে যদি আমরা তড়িৎ প্রবাহটা এভাবে না থাকে এভাবে থাকতো তাহলে ফার্স্টে কি পাইতো মাইনাস পাইতো, পরে কি পাইতো প্লাস পাইতো। তাহলে দেখো মাইনাস পাইলে এই লুপটাতে সে ফার্স্ট কি পেতো মাইনাস I1 R3 হতো, তাহলে এখানে কি হয়ে যেত মাইনাস I1 R3 হয়ে যেত। আশা করি সবাই বুঝতে পেরেছো। তো আপাতত এতটুকুই, এর মাধ্যমে আমরা সার্কিট অ্যানালাইসিস কিছুটা হলেও বুঝতে পেরেছি, কার্শফ কারেন্ট ল, কার্শফ ভোল্টেজ ল, এগুলো একটু আলোকপাত করেছি। আমরা নেক্সট ক্লাসে হুইস্টন ব্রিজ, তড়িৎচালক শক্তি, তড়িৎচালক কোষ, হারানো ভোল্টেজ এগুলো নিয়ে কথা বলবো। আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।